গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু জিওগ্রাফি স্টাডি সেন্টার। আজকে আমাদের টপিক হলো ভারতবর্ষে প্রথম একটা জিন ব্যাংক প্রজেক্ট যেটা করতে শুরু করেছে বা করতে চলেছে আমাদের মহারাষ্ট্র রাজ্য। তো সেই নিয়েই আজকে আমাদের টপিকে আলোচনা হবে। তো এই জিন ব্যাংক প্রজেক্ট বা এটা কেন করা হচ্ছে সেটা যদি জানতে হয় আমাকে জানতে হবে যে বিগত কয়েক দশক ধরে বা রিসেন্ট ট্রেন্ডে কি চলছে। রিসেন্ট ট্রেন্ডে দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রজাতি, জীব প্রজাতি এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটা আমাদের কি টোটালি একটা বায়োডাইভার্সিটি বলি বা জীববৈচিত্র্য বলি, সেটাকে একটা ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। তো বায়োডাইভার্সিটি কি, বায়োডাইভার্সিটি পড়বো কেন, বায়োডাইভার্সিটি কি জন্য প্রয়োজন, কি কারণে প্রয়োজন। তো বায়োডাইভার্সিটি বোঝার আগে আমাকে আসতে হবে ইকোসিস্টেম কি। ইকোসিস্টেম একটা সিস্টেম যেখানে কি না সজীব এবং অজীব পদার্থের যে পারস্পরিক বন্ডিং বা পারস্পরিক মিথস্ক্রিয়া, সেটা হচ্ছে ইকোসিস্টেম। তো এই ইকোসিস্টেমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে ফুড চেন। এই ফুড চেন কি বলতে চাইছে যে বিভিন্ন খাদ্যের যে শৃঙ্খল, অর্থাৎ দেখা যাচ্ছে কি এটা উদ্ভিদকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি বা ময়ূর। তো এই প্রতিটা প্রাণী একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। যদি মাঝখান থেকে কোনো জিনিসকে উপড়ে ফেলে দিই তাহলে দেখা যাবে পুরো সিস্টেমটাই কিন্তু কোলাপস হয়ে যাচ্ছে বা ব্রেক হয়ে যাচ্ছে। তো এতে আমাদের ইন্টারেস্টটা কোথায়? দেখো, যদি আমরা ভাবি যে হ্যাঁ তোমার হচ্ছে ঘাস ফড়িংয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাঙ প্রচুর মারা গেছে, ঘাস ফড়িংয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে কী হবে না উদ্ভিদগুলো তোমার হচ্ছে ধ্বংস হয়ে যাবে। এবার আমরা ডিপেন্ড করে আছি সরাসরি কার ওপর? বিভিন্ন উদ্ভিদের ওপর বা ঘাসের ওপর। কারণ সেখান থেকে অক্সিজেন পাচ্ছি বা সেখান থেকে আমাদের গরু টরু বলো খাবার পাচ্ছে এবং সেখান থেকে আমরা ধান টান সব পাচ্ছি। কারণ সেই যখন কলাপস হয়ে যাবে তখন দেখা যাবে একটা বড় পরিমাণে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। যেমন রিসেন্ট দেখা গিয়েছিল যে একটা পঙ্গপালের অ্যাটাক হয়েছিল। এই পঙ্গপালের অ্যাটাকটা হওয়ার কারণ কিন্তু এক প্রকার এই বায়োডাইভার্সিটি লস। তো বায়োডাইভার্সিটি লস হলে আমাদের ডাইরেক্টলি হয়তো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ইনডাইরেক্টলি আমাদের ক্ষতি হচ্ছে। তো এই প্রজাতিরা কি করছে দেখো, যেটা লস হয়ে গেছে বা যেটা হতে চলেছে সেরকম আমাদের ডেটা দেয় IUCN। এদের যে ডেটাটা সেটা হচ্ছে রেড ডেটা বুক বা গ্রিন ডেটা বুকে লেখা থাকে। তো এই লেখা যেগুলো এক্সটিংক্ট হয়ে গেছে সেগুলো তো কিছু করার নাই, কিন্তু যেগুলো হতে চলেছে বা হতে পারে তাদের যে বিভিন্ন জিনগুলো, তাদের যে ডিএনএ গুলো, সেগুলোকে প্রিজার্ভ বা কনজার্ভ করে রাখাটাই হচ্ছে জিন ব্যাংকের মূল লক্ষ্য। যাতে কি না সেইখান থেকে পরবর্তীকালে বিভিন্ন রিসার্চ বা টেকনোলজি অ্যাপ্লাই করে আরও মডার্ন দিকে নিয়ে যেতে পারে। অর্থাৎ প্রাণীগুলোকে আবার যদি মানে আর্টিফিশিয়ালি সৃষ্টি করা যায়, সেই আর্টিফিশিয়ালি সৃষ্টি করার জন্য কিন্তু জিন ব্যাংকে তৈরি করা হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা যে জিন ব্যাংক জিনিসটা কি বা কিভাবে এলো। কারণ জিন ব্যাংককে টোটালি দেখার জন্য, যেটা আমাদের ইকোসিস্টেমকে মেনটেন করার জন্য এবং সর্বোপরি আমাদের যে বায়োডাইভার্সিটিকে মেনটেন করার জন্যই কিন্তু কি হচ্ছে না জিন ব্যাংক তৈরি করা হচ্ছে। চলো এরপর দেখে নেওয়া যাক যে আমাদের স্লাইড শেয়ারের মাধ্যমে যে ব্যাপারটা জিন ব্যাংকের মধ্যে ভিতরে কি আছে। ঠিক আছে, জিন ব্যাংক জানার আগে আমাদেরকে জানতে হবে যে জিন কি। জিন আবিষ্কার করেছিলেন জোহানসেন। ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ হলো জিন। জিন হচ্ছে আমাদের প্রধান বংশগতির ধারক এবং বাহক। অর্থাৎ আমাদের চুলের রং বলো, চোখের প্রকৃতি বলো, চোখের আকৃতি বলো, চোখের বর্ণ বলো, চামড়ার রং বলো, আমাদের যাবতীয় শারীরিক যে বৈশিষ্ট্য সেগুলোকে নিয়ন্ত্রণ করে কে না জিন। জিন হচ্ছে বংশ পরম্পরায় একটা দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়, অর্থাৎ দাদুর থেকে বাবার, বাবার থেকে আমার। জিনের প্রধান কাজ কি? জিন কিন্তু কোষ বিভাজনের নির্ভুল অনুলিপি তৈরি করে, অর্থাৎ একদম সঠিক ছাপ তৈরি করে ডিএনএ বা জিন। জিন সকল প্রকার কোষের জৈবিক সংকেত প্রেরণ করে। এছাড়াও জিন কী করে, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোষের সকল কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোষকে মোটামুটি ধরতে পারো যে ম্যাক্সিমাম নিয়ন্ত্রণ করে কে না ডিএনএ বা জিন। এরপর জানবো যে জিন ব্যাংক কী। জিন ব্যাংক জানার আগে আমাকে জানতে হবে যে জীববৈচিত্র্য সংরক্ষণ বা জীব প্রজাতিকে সংরক্ষণ কোন কোন উপায়ে করা হয়। দুটো উপায়ে করা হয়, একটা হচ্ছে ইনসিটু আর একটা হচ্ছে এক্সিটু। অর্থাৎ কোনো প্রজাতিকে যখন তার নিজস্ব স্থানে বা যে সে যেখানে থাকে সেখানেই যদি তাকে তোমার হচ্ছে সংরক্ষণ করে রাখা হয় তখন তাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। অর্থাৎ অভয়ারণ্য বলো, ন্যাশনাল পার্ক বলো, এগুলো সবই হচ্ছে ইনসিটু সংরক্ষণ। আর এক্সিটু কি,
না তার যে একদম যে বাসস্থান, সেই বাসস্থান থেকে তাকে সরিয়ে এনে যখন সংরক্ষণ করা হয় তখন সেটাকে বলি আমরা এক্স-টু সংরক্ষণ। অর্থাৎ চিড়িয়াখানা বলো বা এই জিন ব্যাংক বলো, অর্থাৎ জিন ব্যাংক এক ধরনের কোন সংরক্ষণ, না এক্স-টু সংরক্ষণ। প্রথম জিন ব্যাংক কী? জীবদেহের জিনগত বস্তু সংরক্ষণ করে বিপন্ন প্রজাতিকে জিনের বৈচিত্র্য রক্ষা করাই হচ্ছে জিন ব্যাংক। অর্থাৎ বিপন্ন যে প্রজাতি, সেই প্রজাতিগুলোকে বাঁচিয়ে রাখা বা তাদের অস্তিত্বগুলোকে টিকিয়ে রাখার ওই পদ্ধতি হচ্ছে জিন ব্যাংক, বা তার অপর নাম হচ্ছে জিন লাইব্রেরি। আমরা জানবো যে জিন ব্যাংকের প্রকারভেদ। জিন ব্যাংক মোট 4 প্রকারের হয়। প্রথম যে ব্যাংকটা সেটা হচ্ছে বীজ ব্যাংক। এই বীজ ব্যাংকটা কি, না যেসব গাছের বীজ আছে, বীজহীন গাছ কিন্তু এখানে সংরক্ষণ করা যাবে না। সেই সব গাছের বীজকে কি করা হয়, না খুব কম তাপমাত্রায় শুকনো করে সংরক্ষণ করা হয় এই বীজ ব্যাংকের মাধ্যমে। এখানে বিভিন্ন গাছ, আমরা জানি ম্যাক্সিমাম আমাদের কাছে অনেক গাছ আছে যাদের কাছে কি, না বীজ নির্গত হয়। সেই বীজগুলোকে সংরক্ষণ করে রাখা হয় যাতে পরবর্তীকালে যদি গাছটা অবলুপ্ত হয়ে যায়, সেই বীজগুলো থেকে আমরা কিন্তু আবার পরবর্তীকালে গাছ নতুন তৈরি করতে পারি। তো এইরকম যে বীজ ব্যাংক অবস্থিত সেটা কোথায়, লন্ডনে মিলেনিয়াম বীজ ব্যাংক হচ্ছে বিশ্বের বৃহত্তম বীজ ব্যাংক। পরবর্তী যে ব্যাংকটা হচ্ছে সেটা হচ্ছে টিস্যু ব্যাংক। এখানে কি করা হয়, না আমরা আগেই বললাম যে যেসব গাছের বীজ নেই সেগুলোকে কিন্তু বীজ ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করা যায় না, তাদেরকে কি করতে হয়, না এই টিস্যু ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করা হয়। এখানে কি হয়, গাছের কুঁড়ি বলো বা গাছের পোটোকম বলো, এইগুলোকে কি করা হয়, না নির্দিষ্ট আলো এবং তাপমাত্রার মাধ্যমে সংরক্ষণ করা হয়, যাতে কি না পরবর্তীকালে সেই গাছটা যদি অবলুপ্ত হয়, সে অবলুপ্ত থেকে তাকে বাঁচানো কিন্তু পরবর্তীকালে যাবে। 3 নম্বর যে ব্যাংকটা আছে সেটা হচ্ছে ক্রিও ব্যাংক। এখানে কি করা হয়, না কোনো একটা বীজ বা ভ্রূণকে খুব কম তাপমাত্রা, কত না -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সংরক্ষণ করা হয়। বিলুপ্তির মুখোমুখি প্রজাতির সংরক্ষণের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্রোনো কনজারভেশনস। এছাড়াও পরাগ সঞ্চারের মাধ্যমেও কিন্তু এই ক্রিও ব্যাংকটা তৈরি করা যায়। এই ব্যাংকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটার মাধ্যমে ম্যাক্সিমাম যত জিন ব্যাংকটা কিন্তু সংরক্ষণ করা হয়ে থাকে। এবার হচ্ছে মাঠ জিন ব্যাংক। এটা অতটা প্রচলিত নয়, কিন্তু দেখো কি জিনিসটা, না এই জিন ব্যাংক সংরক্ষণের জন্য গাছ লাগানোর একটি পদ্ধতি এটা। এই উদ্দেশ্যে একটি কৃত্রিম বাস্তুতন্ত্র কৃত্রিমভাবে তৈরি করা হয়। এই পদ্ধতির মাধ্যমে কেউ কেউ প্রজাতির উদ্ভিদের পার্থক্য তুলনা করতে পারে এবং তাদের বিস্তারিত অধ্যয়ন করতে পারে। এর জন্য কী প্রয়োজন, জমি, পর্যাপ্ত মাটি ও আবহাওয়ার প্রয়োজন হয়। অর্থাৎ কী করা, একটা কৃত্রিম বাস্তুতন্ত্র মানুষের দ্বারা তৈরি করা হয়ে থাকে, যেখানে কি না সব কিছুই কিন্তু কৃত্রিমভাবে তৈরি, যাতে কি প্রাণীগুলোকে সংরক্ষণ করা যায়। উড়িষ্যার কেন্দ্রীয় ধান গবেষণা ইনস্টিটিউট প্রায় 42,000 জাতের চাল সংরক্ষণ কিন্তু এরকম মাঠ জিন ব্যাংকের মাধ্যমে করেছে। অর্থাৎ বিরাট আকারে যদি জিন ব্যাংক সংরক্ষণ করতে হয়, তার জন্য কিন্তু মাঠ জিন ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ। এছাড়াও জিন ব্যাংক সংরক্ষণ পদ্ধতি 2 রকম হয়ে থাকে। একটা হচ্ছে ইনভিভো জিন ব্যাংক, আর একটা হচ্ছে ইনভিট্রো জিন ব্যাংক। ইনভিভো জিন ব্যাংক হচ্ছে, দেখো যখন কোনো জিনকে বা তার জিন জৈনিক বৈশিষ্ট্যকে যখন তোমার কোনো খোলা মাঠের মধ্যে, ধরো আলু বাড়ি বলো, ধান বাড়ি বলো, এইভাবে সংরক্ষণ করা হবে, সেটাকে বলা হচ্ছে ইনভিভো জিন ব্যাংক। ঠিক আছে। আর ইনভিট্রো জিন ব্যাংক কাকে বলছে, না কোনো জিনকে, যেমন আমরা 4টে পদ্ধতি পড়লাম, বিশেষ করে 3টে যে পদ্ধতি পড়লাম, ক্রিয় সংরক্ষণ, টিস্যু সংরক্ষণ বা বীজ সংরক্ষণ, এই 3টে পদ্ধতির মাধ্যমে করা হবে। অর্থাৎ কি না তাকে স্পেশাল কেয়ারের মাধ্যমে স্পেশাল রুমে নিয়ে তাকে সংরক্ষণ করা হবে, তখন সেটা বলা হচ্ছে ইনভিট্রো সংরক্ষণ। এই ইনভিট্রো সংরক্ষণে কিন্তু বর্তমানে জিন ব্যাংক সংরক্ষণের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আসা যাক জিন ব্যাংকের গুরুত্ব বা জিন ব্যাংক কেন তৈরি করা হয়। এর কারণটা আগে আমি বলেছি, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রকে রক্ষা করা। কিন্তু এর থেকেও যে গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে যেসব প্রাণী বা উদ্ভিদ বলো যেগুলো বিপদাপন্ন হতে চলেছে বা অতি সংকটপূর্ণ প্রাণীগুলোকে, তাদের অস্তিত্বগুলোকে বাঁচিয়ে রাখা বা পৃথিবীতে তাদেরকে বাঁচিয়ে রাখা এর কিন্তু প্রধান উদ্দেশ্য বা প্রধান কার্যাবলী। এছাড়াও কি বিভিন্ন ফসল বলো, বিভিন্ন উদ্ভিদ বলো, তাদের বিপন্নতার থেকে রক্ষা করাই কিন্তু এর প্রধান উদ্দেশ্য। এছাড়াও জীববৈচিত্র্য গবেষণার জন্য কিন্তু এই পদ্ধতিকে তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বিভিন্ন যে আমাদের জিন ঘটিত রোগ হয়, সেই রোগগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই জিন ব্যাংকের মাধ্যমে। এছাড়াও বন্ধ্যাত্ব দূরীকরণে এই পদ্ধতি কিন্তু অত্যন্ত কার্যকরী। বন্ধ্যাত্ব দূরীকরণ বলতে কীরকম, না কিছু কিছু মহিলা আছে যাদের কী হয়, বাচ্চা হয় না, বা কিছু কিছু প্রাণী আছে যাদের বাচ্চা হয় না, ঠিক আছে, সেই সব প্রাণীর মধ্যে আর্টিফিশিয়ালি এই জিনগুলোকে প্রবেশ করিয়ে বাচ্চার যে নতুন তৈরি করা বা সৃষ্টি করার যে পদ্ধতি, সেটা হচ্ছে এই বন্ধ্যাত্ব দূরীকরণের পদ্ধতি। এটা কার মাধ্যমে করা হয়ে থাকে, এই জিন ব্যাংকের মাধ্যমে করা হয়ে থাকে।
এছাড়াও আমাদের যে বিভিন্ন এক্সোটো সংরক্ষণগুলো আছে, যেমন তোমার হচ্ছে ধরো চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, অ্যাকোরিয়াম, এগুলোর মধ্যেও কিন্তু জিন ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বিভিন্ন তোমার জীব প্রজাতি ও তাদের জীববৈচিত্র্য প্লাস সাধারণ মানুষকে যে এই সম্বন্ধে সচেতন করায় তোলাই কিন্তু জিন ব্যাংকের অন্যতম প্রধান এবার আসা যাক যে আমাদের মেন টপিকে, যে ভারতবর্ষে প্রথম জিন ব্যাংক প্রজেক্ট তৈরি করলো কে না মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মন্ত্রিসভায় এই জিন ব্যাংক প্রজেক্টের কথা বলা হয়েছে। এখানে কি না সামুদ্রিক বৈচিত্র্য বলো, স্থানীয় ফসলের বীজ বা প্রাণী বৈচিত্র্যকে সংরক্ষণ করাই এর প্রধান উদ্দেশ্য। এর জন্য কত টাকা বাজেট ঘোষণা করা হয়েছে? 172.39 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পটা বাস্তবায়ন করবে কে? এখানে গুরুত্বপূর্ণ কে না মহারাষ্ট্র স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড বা MSBB, এর তত্ত্বাবধানে কিন্তু এর পুরো কার্যাবলীটা চলবে। এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি, যেটা গোয়ার নথির মতো এই প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করবে যাতে বিপন্ন সামুদ্রিক প্রজাতিগুলোকে সংরক্ষণ করা যায়। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে এখানে কি না প্রধান ফোকাস করা হচ্ছে কিসের ওপর না সামুদ্রিক প্রাণীগুলোর ওপর কিন্তু এখানে প্রধান ফোকাস বা মেন ফোকাস কিন্তু রাখা হয়েছে। দেখি আমরা যে মেন ফোকাস এরিয়া অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টের মেন ফোকাস এরিয়াগুলো কী কী। আমি প্রথমেই বললাম কি সামুদ্রিক জীববৈচিত্র্য অর্থাৎ ম্যারিন বায়োডাইভার্সিটিকে রক্ষা করা বা প্রিজার্ভ করাই কিন্তু এর প্রধান হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। এছাড়াও কি না স্থানীয় ফসল বা বীজের যে জাতগুলো তাদেরকে কিন্তু সংরক্ষণ করা। এছাড়াও আমাদের যে ভারতবর্ষে কিছু ইনিশিয়েটিভ হচ্ছে, যেমন দেশীয় গবাদি পশুগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন যে প্রোগ্রাম করা হচ্ছে, সেটাও কিন্তু এর একটা অন্যতম প্রজেক্টের মধ্যে রয়েছে। এছাড়াও মিষ্টি জলের যে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি রয়েছে, সেই মিষ্টি জলের বায়োডাইভার্সিটিকে সংরক্ষণ করাও কিন্তু এর মেল ফোকাস এরিয়া। এছাড়াও কি না তৃণভূমি বলো বা পশুচারণ ভূমি বলো বা গ্রাসল্যান্ড যে এরিয়াগুলো, সেই গ্রাসল্যান্ড এরিয়ার জীববৈচিত্র্যকে সংরক্ষণ করাও এর প্রধান ফোকাস এরিয়া রয়েছে। এছাড়াও সংরক্ষণ ব্যবস্থা এবং বন অধিকার অধীনে এলাকার জন্য পরিকল্পনা, মানে বিভিন্ন বন ব্যবস্থাপনাও কিন্তু সংরক্ষণ করাও এটার মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও বনাঞ্চলের পুনরুজ্জীবন, অর্থাৎ যে বিভিন্ন জঙ্গলগুলো নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, সেই জঙ্গলগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য কিন্তু এই প্রকল্পে কাজ করবে। দেখে নিয়ে যাক যে প্রকল্পটি কীভাবে কাজ করা হবে বা এই প্রজেক্টে কী করে কাজ করা হবে। প্রথম, দেশীয় জ্ঞান সম্পদ আটক করা হবে। প্রজাতি এবং স্থানীয় সম্প্রদায়দের জ্ঞান ভালোভাবে নথিভুক্ত করা হবে। কারণ আমরা জানি যে কোনো একটা এরিয়া সম্বন্ধে সবথেকে বেশি নলেজ থাকে সেখানকার যে ইনহ্যাবিটেন্টস বা সেখানকার অধিবাসীদের, কারণ তারাই সেই জায়গাটাকে প্রপারলি জানে। আমি বাইরে থেকে গিয়ে কোনো একটা জায়গাকে বলতে পারবো না যে এটা আমি সবটাই জানি, কারণ সেখানকার যে স্থানীয় বাসিন্দা তারাই কিন্তু সেই জায়গাটা সম্বন্ধে সবথেকে বেশি ওয়াকিবহাল এবং সবথেকে বেশি জানে। প্লাস জেনেটিক এবং আণবিক নমুনা সংরক্ষণ করা হবে এবং তাদের প্রজননকারীদের সমর্থন করা হবে। বিভিন্ন জেনেটিক যে সংরক্ষণ করা হবে, জেনেটিক যে জিনগুলোকে সংরক্ষণ করা হবে এবং সেগুলোকে তোমার হচ্ছে তাদের প্রজনন ঘটানো হবে। প্লাস শস্য বৈচিত্র্য রক্ষার জন্য সকল জিনোম বাহকদের উৎসাহিত করবে যারা স্থানীয় ফসলদের জাতের বীজ সংরক্ষণ করে এবং বীজ ব্যাংক তৈরি করে। অর্থাৎ শস্য বৈচিত্র্যকেও সংরক্ষণ করার জন্য কী করা হবে, বিভিন্ন বীজ ব্যাংক বা বীজ সংরক্ষণকেও উৎসাহিত করা হবে। কীরকম বীজ? আমাদের দেশীয় বীজ সংরক্ষণকে উৎসাহিত করা হবে এই প্রকল্পটির মাধ্যমে। আচ্ছা, যে কনক্লুশন পার্টে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা সবথেকে বড় বীজ ব্যাংকের ছবি, ঠিক আছে। এই বীজ ব্যাংক সংরক্ষণ একটা গুরুত্বপূর্ণ সংরক্ষণ পদ্ধতি, কারণ আমরা জানি যে আমাদের কিছু ক্রিয়াকলাপ যেগুলো আমরা ঘরে চলেছি বা করে কন্টিনিউ করছি বা অজান্তেই করে চলেছি, সেই ক্রিয়াকলাপের ফলে আমাদের যে এফেক্টগুলো পড়ছে বিভিন্ন জীব প্রজাতির ওপর বা উদ্ভিদের ওপর, যার ভুক্তভোগী কিন্তু আমরাও এক প্রকার। তো সেই এফেক্টগুলো থেকে যদি সংরক্ষণ করার কিছু উপায় হয়, সেটাও কিন্তু তার মধ্যে কিন্তু জিন ব্যাংক একটা অন্যতম উপায়। কারণ এর মাধ্যমে কী করা যাবে না বিভিন্ন জিনগুলোকে সংরক্ষণ করা যাবে। কারণ যেগুলো জীব তোমার এক্সটিংক্ট হতে চলেছে তাদেরকে আবার পুরো এনভায়রনমেন্টকে চেঞ্জ করে আবার সেই জায়গায় ফিরে আনা সম্ভব নয়। তাহলে তাকে কী করতে হবে না এই জিন ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করাই অতি শ্রেয়। তাহলে সেই হিসাবে ভারতবর্ষে এই প্রকল্প কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভবিষ্যতে।